জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও দেশের অস্তিত্বে বিশ্বাস করেনি তারাই জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা মুখে সংস্কার নিয়ে নানা কথা বললে নারীর স্বাধীনতা এবং প্রশাসনিক সংস্কার নিয়ে কোনো কথা বলে না। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। নির্বাচনের আগে বিএনপি প্রধান হিসেবে লাখো মানুষের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার প্রধানমন্ত্রী হিসেবে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়ে জানান তারেক রহমান। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা ওষুধের বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। এর আগে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়া সহ একযোগে 7 জেলায় বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, জামিন প্রক্রিয়ায় বেল বন্ড ব্যবস্থা বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। আইনজীবী সমিতির ভবন ও পাঠাগারের জন্য সরকারের পক্ষ থেকে 23 লাখ টাকা বরাদ্দ ঘোষণা করেন তিনি। পরে বেল বন্ড উদ্বোধনকালে তিনি বলেন, কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে, সেটা সময়ের দাবি। এ লক্ষ্যে বর্তমান সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। জামিনের নথি অনলাইনে দাখিল করার ইলেকট্রনিক জামিননামা বা বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যেই জামিননামা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার ফলে বিচার প্রার্থীদের হয়রানি লাঘব হবে ইনশাআল্লাহ। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত মেঘনা ডিপোতে বাড়ানো হয়েছে জ্বালানি সরবরাহ। জ্বালানির মূল্য সমন্বয়ের পর সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার সকাল থেকেই ডিপোতে অতিরিক্ত জ্বালানি বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিপোতে জ্বালানি নিতে আসা লরি চালকরা জানান, আগে যেখানে প্রতিদিন গড়ে 6000 লিটার জ্বালানি পেতেন তারা, এখন সেই পরিমাণ বাড়িয়ে প্রায় 9000 লিটারে উন্নীত করা হয়েছে। ফলে আগের তুলনায় সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে জ্বালানি সংকটের কারণে পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল, তবে সরবরাহ বাড়ানোয় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আজকে দিছে 9, আজকে তাও 10-15 দিন পরে। আগে দিত 4.5, আর একবারে আগে দিত তো 9000 করে দিত, গাড়ি তো 9000-এর। 3 দিন পরে বেশি পাইছি আজকে, 13 লিটার পাইছি আজকে। গতকালকে পাইছি 6000, আজকে পাইছি 9000, তাহলে 3000 বাড়ছে। দেশের সব পাম্পে বিপিসির ঘোষণা অনুযায়ী আজ থেকে জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর কথা থাকলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। এ বিষয়ে ফিলিং স্টেশনগুলোর মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায়, ঘোষণা অনুযায়ী কোনো কোনো ফিলিং স্টেশন বাড়তি বরাদ্দ পেয়েছেন, তবে তারা সবাই নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত মেঘনা অয়েল লিমিটেডের ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করে থাকে। আজ নিয়মিত বরাদ্দের পাশাপাশি অতিরিক্ত 10% পেট্রোল এবং ডিজেল এবং 20% অকটেন পেয়েছেন তারা। তবে পদ্মা অয়েল লিমিটেডের
শিল্প থেকে যেসব পাম্প জ্বালানি সংগ্রহ করে থাকে তারা আজ অতিরিক্ত বরাদ্দ পাননি। প্রতিদিনের মতো আজও তারা পেয়েছেন প্রায় 4,500 লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন। এদিকে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। তেল সংগ্রহে ভোগান্তির সেই পুরনো চক্রেই সাধারণ মানুষ। জ্বালানির দাম বাড়ার পরেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং অনেক স্নায়ুযুদ্ধ চলছে তার চালকদের বিরুদ্ধে। ভোগান্তি তো শেষ হয় নাই, ভোগান্তি আগের মতোই আছে। তেলের দাম বাড়ছে কিন্তু ভোগান্তি শেষ হয় নাই। যে 7 দিন 8 দিন পরে এসেও আমাদেরকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। ভোগান্তি তো কমে নাই, দাম তো আগেই বাড়ানো দরকার ছিল, তাহলে হয়তো বা কমে যেত। বাইকের চাপ বেশ কিছুটা কম দেখতেছি। ফুয়েল পাসের কারণে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে, ওই কাস্টমারগুলো রিপিট হচ্ছে না। আজকে দিছে 9, আজকে তাও 10-15 দিন পরে। আগে দিত 4.5, আর একবারে আগে দিত তো 9,000 করে দিত, গাড়ি তো 9,000-এর। গতকালকে পাইছি 6,000, আজকে পাইছি 9,000, তাহলে 3,000 বাড়ছে। জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে যুক্ত হচ্ছেন মেহরিন অ্যানি। পাম্পে বরাদ্দ বাড়ানোর পর গ্রাহকদের ভোগান্তি কি কমেছে, আর বরাদ্দ কি আসলে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। আরিফিন, দুপুর থেকে বিভিন্ন পাম্পে ঘুরেছে এবং যেটি দেখতে পেয়েছি যে কিছু পাম্পে এই বরাদ্দ কার্যকর হলেও বেশ কিছু পাম্পে কিন্তু এই যে জ্বালানি তেলের যে সরবরাহ যে বৃদ্ধির যে ঘোষণা আসলে বিপিসি দিয়েছে সেটি কিন্তু কার্যকর হয়নি। আমি এই মুহূর্তে আছি দৈনিক বাংলা মোড়ের যে নাভানা সিএনজি স্টেশন, এখানকার যে চিত্রটি, যে এখানে আজকে তার এই স্টেশনটি ফিলিং স্টেশনটি কোনো তেলই আসলে আজকে তারা পায়নি। তারা এই পাম্প যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে তারা আজকে ডিপোতে তেলের গাড়ি পাঠানো হলেও তাদের কিন্তু আজকে তারা কোনো তেলই পায়নি এবং তাদের এই স্টেশনটিতে মূলত সন্ধ্যা 6টা পর্যন্ত তেল দেওয়ার কথা থাকলে আজকে কোনো তেল না পাওয়া কিন্তু তারা গ্রাহকদের মাঝে কিন্তু কোনো তেল সরবরাহ করতে পারেনি। এবং আরও যেসব পাম্প স্টেশনগুলো রয়েছে, আসলে বলা চলে যে বড় যেসব পাম্পগুলো ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে কিন্তু বরাদ্দকৃত যে অতিরিক্ত জ্বালানির যে ঘোষণা দিয়েছে বিপিসি সেটি চলমান রয়েছে। আবার কিছু কিছু আসলে পাম্প স্টেশন দেখেছি যে তারা বরাদ্দকৃত অতিরিক্ত জ্বালানি তেল না পাওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে সন্ধ্যার আগে সেই পাম্পগুলোতে কিন্তু তেল দেওয়া বন্ধ করে দিয়েছে পাম্প কর্তৃপক্ষ এবং যার ফলে গ্রাহকরা যারা আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। গ্রাহকরা বলছেন যে এই যে তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি বিপিসি যে বিভিন্ন পাম্প স্টেশনে আজকে দেশের বিভিন্ন পাম্প স্টেশনে যে বর্ধিত হারে তেল দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তো সেই জায়গা থেকে আজকে তারা ভেবেছে যে হয়তোবা তাদের এই ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়ানোর যে ভোগান্তি, সেই ভোগান্তি অনেকটাই কমে আসবে। কিন্তু চিত্রটা হয়েছে আসলে ভিন্ন। এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি এছাড়া জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পরও কিন্তু আজকে যারা গ্রাহকরা তেল নিতে এসেছেন তারা কেউ তেল পেয়েছেন, আবার কেউ তেল না পেয়ে কিন্তু ফিরে গেছেন। তো দ্রুতই আসলে তারা এই জ্বালানি তেলের পাওয়ার যে ভোগান্তি, এই ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছে সরকারের কাছে। তো আরিফিন, এই ছিল আমার কাছে নাভানা ফিলিং স্টেশন থেকে সবশেষ। দৈনিক বাংলার মোড় থেকে জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন মেহরিন অ্যানি। জ্বালানি সংকট ও এর প্রভাব নিয়ে সংসদে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের আনা মুলতবি প্রস্তাব নাকচ করলেও 68 ধারায় 1 ঘন্টা আলোচনার জন্য নোটিশ দিতে বলেছেন ডেপুটি স্পিকার। সোমবার প্রথম অধিবেশনের 17তম দিনে জ্বালানি সংকটকে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তা আলোচনার জন্য মুলতবি প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা। তবে বিষয়টি নিয়ে 300 বিধিতে ইতোমধ্যে জ্বালানি মন্ত্রী বিবৃতি দিয়েছেন। এই মর্মে মুলতবি প্রস্তাব বাতিল করেন ডেপুটি স্পিকার। জ্বালানি সংকটের কারণে জনজীবনে যে সমস্যা তা নিয়ে যদি সংসদে আলোচনায় করা না যায় তাহলে সংসদে থেকে কি লাভ, এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। উত্তরে জ্বালানি তেলের কোনো সংকট নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী চলমান এই বিষয়ে সংসদের স্বাভাবিক কাজ মুলতবি করে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। এটা থাকবে, তো বের হবে, সমস্যা নাই। কিন্তু এই দিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতে যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে
সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। যেইভাবে নোটিশটা নিষ্পত্তি না করে আপনি আজকে না করেন, একদিন পরে হোক 2 দিন পরে হোক বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। সংসদের অধিবেশন মুলতবি না করে অন্য কোনোভাবে আলোচনার সুযোগ আছে, অন্য কোনো বিধিতে। আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে তাতে আপনি জানেন যে সব সময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার। আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার। সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির তেলের দাম সারা বিশ্বেই বেড়েছে। আমদানি পর্যায়ে বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই সেটি ভোক্তা পর্যায়ে কিছুটা প্রভাব পড়বে। সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যদি আমদানির ক্ষেত্রে মূল্য বাড়ে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি হয় পৃথিবীর বিভিন্ন দেশে, ভারত সহ। সুতরাং আপনি আশপাশের যতগুলি দেশকে রেফারেন্স হিসাবে নেবেন, প্রত্যেকটা দেশ জ্বালানির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিঘাত সহ্য করতে না পেরে পাইকারি এবং খুচরা পর্যায়ে মানে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়াতে বৃদ্ধিতে বাধ্য হয়েছে। প্রথমবারের মতো বেসরকারি একটি প্রতিষ্ঠানকে টার্মিনাল নির্মাণের অনুমতি দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। MGH শিপিং কোম্পানি নামের প্রতিষ্ঠানটি নগরের পতেঙ্গা এলাকায় 7.5 একর জায়গায় একটি আধুনিক টার্মিনাল নির্মাণ করবে। আজ দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর চেয়ারম্যানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন MGH গ্রুপের কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী আগামী 1.5 বছরের মধ্যে প্রায় 550 কোটি টাকা বিনিয়োগে এই টার্মিনাল নির্মাণ সম্পন্ন করা হবে। নতুন এই টার্মিনালে প্রতিদিন 1 থেকে 2টি জাহাজ ভিড়বে এবং বছরে প্রায় 40,000 একক কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা থাকবে। 20 বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কোনো বেসরকারি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার সুযোগ পেল। এতদিন বন্দরের অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অপারেশন চালালেও এবারই প্রথম তারা নিজেরাই অবকাঠামো নির্মাণ করছে। আমরা টেন্ডারে পার্টিসিপেট করি, তো পার্টিসিপেট করার পর ওটা আমাদেরকে অ্যাওয়ার্ড করা হয় এবং ওখানে আমরা যেহেতু নদীর মুখ আছে, 10 মিটার জায়গা আছে, ওখানে আমরা এই জমিতে আমরা একটা পোর্ট, একটা জাহাজ নোঙ্গর করার মতো একটা জেটি বানানোর প্ল্যান করেছি। আইসিডির ট্যারিফ 8.5% বাড়ায় আরও বাড়ছে আমদানি রপ্তানি ব্যয়। উচ্চ পরিচালন খরচের কারণ দেখিয়ে চট্টগ্রামের বেসরকারি বন্দর ও ডিপো অপারেটররা কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন জানিয়েছে, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বেসরকারি আইসিডিগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তাই ট্যারিফ সমন্বয় করা হয়েছে। বিগডার মহাসচিব রুহুল আমিন শিকদার জানান, 21টি বেসরকারি আইসিডিকে নতুন হার কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন স্তরে একই সঙ্গে এই বৃদ্ধি কার্যকর হওয়ায় সামগ্রিক ব্যয় ঘোষিত 8.5%-এর চেয়েও বেশি হতে পারে। যেখানে পরিবহন খরচ আমরা শুনতে পাচ্ছি 64% বেড়েছে বা কোনো ক্ষেত্রে 1.5 গুণ বেড়েছে, আমরা কিন্তু সেই কাজটা করি না। আমরা ডিজেলের বৃদ্ধি যত শতাংশ হয়েছে তার চেয়ে প্রায় 1.5% মতো আমরা বৃদ্ধি করেছি এবং আমরা মনে করি এই ইম্প্যাক্টটা ফাইন্যান্সিয়ালি অত বেশি হবে না। জানাবো হজ ফ্লাইটের খবর। পবিত্র হজ পালনে তৃতীয় দিনের মতো রাজধানীর আশকোরার হজ ক্যাম্পে ভিড় করছেন হাজারো যাত্রী। আজ সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 13টি ফ্লাইটে প্রায় 5,345 জনের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। সোমবার রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত 5টি ফ্লাইটে 1,983 জন হজযাত্রী যাত্রা করেছেন। এর মধ্যে 3টি ফ্লাইটের 1,190 জন ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তারা বলছেন, আগের বছরের তুলনায় এবারের ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি উভয় পর্যায় থেকে সহযোগিতা বেড়েছে। এর আগে 19 তারিখ 14টি ফ্লাইটে মোট 5,754 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবারের হজ মৌসুমে মোট 205টি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে 78,600 যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস। আগামী 21 এপ্রিল পর্যন্ত চলবে হজ ফ্লাইট কার্যক্রম।
গাজী ক্যাম্পে এখনো আমি কোনো সমস্যায় পড়ি নাই। এই যুদ্ধটার কারণে আমরা একটু চিন্তায় আছি, তবে আমরা আমি একটু ভরসা রাখি যে মহান আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন, আমরা সুষ্ঠু সুন্দরভাবে হজ করে আসব। পারিবারিক বিশেষ কাজের প্রয়োজনে আমরা আমাদের বাংলাদেশি সিমটাকে রোমিং করেছি। সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখছি আমরা ভালো সার্ভিস পাবো, ভালো সেবা পাবো। আমি এবারকার হজ ক্যাম্পের যে ব্যবস্থাপনা দেখে খুব ভালো লাগছে এবং এখানকার যে কর্তৃপক্ষ এনারা ব্যবহারগুলো খুব ভালো লাগছে। এখানকার যে ব্যবস্থাপনা খুব সুন্দর এবং এখানকার যে পরিচালক আছে উনি ডাইনিং টেবিল পর্যন্ত কালকে দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন, ব্যবস্থাপনা খুব ভালো। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো যাতে নিরাপদে পার করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান আবারও ইরানের প্রতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গেল 16 এপ্রিল আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার রাতে সম্মেলনের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় হরমুজ দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য বেছে নেওয়া 6টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান হরমুজ প্রণালীকে ঘিরে সার্বিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল, তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে এই বিষয়টি নিয়ে দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখবেন। সৌদি আরবে অবস্থানরত 22,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান আরও 47,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়ার। এ সময় জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উঠে আসে সৌদি আরবে অবস্থানরত 69,000 রোহিঙ্গার পাসপোর্টের বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান স্বচ্ছতা নিশ্চিত করে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার জন্য একটি বিশেষ টিম কাজ করছে। 1974 সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অনেক রোহিঙ্গা সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘ সময় ধরে সৌদি সরকার এসব রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন ও তাদের সন্তানদের পাসপোর্টের জন্য বাংলাদেশকে চাপ দিয়ে আসছিল। সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। এ সময় বিগত সরকারগুলোর ব্যর্থতা এবং ব্যাংকগুলো খালি করে রেখে যাওয়ার কারণে হাম পরিস্থিতি নিয়ে ভীত হয়ে পড়েছিল সরকার। ফান্ডের দুর্বলতা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যমে কথা বলার আগে সকালে লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। সব মিলিয়ে 1,78,36,000 শিশুকে টিকা দেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অনুষ্ঠানে শিশুদের সুস্থ রাখতে মায়ের দুধ খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে এলাকাগুলির আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ এটা কন্ট্রোলে এসে যাবে। আমরা প্রচার তো সমানে করতেছি। আসলে তো আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে টিকা হামটা এসেছে, আমরাও তড়িৎ গতিতে শুরু করছি। এবং আমি আপনাকে আনন্দের সাথে বলি ঢাকা শহরে কিন্তু হামের প্রাদুর্ভাব কম। ঢাকাতে যে রুগী আপনারা ডেলি শুনে সব কামিং ফ্রম ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে হাম হইলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকায়। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অহেতুক কঠোর না হতে সরকারের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকবে সাইবার নজরদারি। এসএসসি পরীক্ষা উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান কেন্দ্রগুলোকে যানজট মুক্ত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। বিগত জুলাই গণ অভ্যুত্থানে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে প্রতিবাদ মুখর থেকে দেয়ালে গ্রাফিতি এঁকে নিজেদের সম্পৃক্ত করেছে, তাদের এই সৃজনশীলতা পরীক্ষায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ। তাদের একটা স্বনির্ভর এবং সুন্দর ভবিষ্যৎই আমাদের সবার কামনা। যদি পরীক্ষায় ভিন্নতা ঘটে সেটা ছিল না, এবং পরীক্ষার যে ডেফিনেশন, পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা একটাই বুঝিয়েছিল। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে হাইকোর্টের করা রিট শুনানির জন্য অপেক্ষমান থাকবে। এ ব্যাপারে কোনো কিছু পরিবর্তন না করতে মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সোমবার বিচারপতি হোসেন সোহেলের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা অধ্যাদেশ সংসদ বেআইনিভাবে বাতিল করেছে, যা বিচার বিভাগের প্রতি অশ্রদ্ধা। বিপরীতে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগের কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে তা ঠিক হবে না। গত 9 এপ্রিল অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার 3টি অধ্যাদেশ বিরোধী দলের আপত্তি নাকচ করে বাতিল করে সংসদ। এতে করে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে, বিচারক নিয়োগে থাকছে না আইন, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়। অফিস শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেন। রাজধানীর পুরাতন প্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে। দুজন হামলাকারী পেছন থেকে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের মধ্যে দুজনের বয়স আনুমানিক 20 থেকে 25 বছর। তাকে দ্রুত জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সন্ধ্যা 7:30টার দিকে আহমদ হোসেনের খোঁজ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। পরে জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টেন্ডার বা যে কোনো বিষয় থাক না কেন তা খুঁজে বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমাকে আক্রমণ করছে, আমি মনে করছি দুষ্টমি করছে। আমি তাকে ধমক দিছি, তার সাথে একটু ধমকে কথা বলতেছি। এমন সময় সাইড থেকে এসে একজন এসে আমার এখানে খুর দিয়ে পুষ এরকম পুষ দিয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। যা কোনো রকম পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নিব। আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রকে আমরা নিরাপদ রাখার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সেটা নেব। তামাক পণ্যে কার্যকর করার ফলে দেশে তামাক ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, পাশাপাশি বাড়বে রাষ্ট্রীয় রাজস্ব। বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে তামাক কর কাঠামো অনেকটাই জটিল, যা তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে যথেষ্ট নয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের দাম কাছাকাছি হওয়ায় ভোক্তারা সহজেই বিভিন্ন মানের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। ফলে 2009 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 15 লাখ সিগারেটের গ্রাহক বৃদ্ধি পেয়েছে। ফলে 2026-27 অর্থ বছরে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে কর বৃদ্ধির আহ্বান জানান বক্তারা। আলোচনা সভায় তামাক ব্যবহারে দেশের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার ইসলামাবাদ আলোচনা প্রত্যাখ্যান করলেও যুদ্ধবিধ্বস্ত ইরান পুনর্গঠনের জন্য ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে দ্রুত যুদ্ধ বন্ধ করতে চান ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর তেহরানের অভ্যন্তরে থেকে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করছে তাদের প্রতি ক্ষোভ ঝাড়েন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী নন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। আর তেহরানের ইউরেনিয়াম দেশটির মাটির মতোই পবিত্র বলে মন্তব্য করেছেন তিনি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের সমৃদ্ধ পরমাণু কর্মসূচি হস্তান্তর করা হবে না। এদিকে যুদ্ধবিরতির মাঝেই জলপথে পাল্টাপাল্টি নৌযানে হামলার ঘটনায় উত্তাপ বাড়ছে। ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের একাধিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে IRGC। এদিকে দ্বিতীয় দফা শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে 6টি মার্কিন বিমান। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সানরিকু উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, যার কেন্দ্রস্থল প্রশান্ত মহাসাগরে 10 কিলোমিটার গভীরে। এরই মধ্যে মিয়াকো বন্দরে প্রাথমিকভাবে 1.5 ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। 10 ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। সুনামি সতর্কতা জারি হয়েছে ইওয়া এবং হোক্কাইডো প্রদেশেও। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। চলতি সপ্তাহে জাপানে বড় মাত্রার ভূমিকম্প সুনামি সতর্ক বার্তা দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।